প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। ন্যাশনাল আইডিয়াল কলেজ কর্তৃক আয়োজিত পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি বিপ্লব কুণ্ডু, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ। ইতিমধ্যে আমরা অনেকগুলি ক্লাস নিয়েছি। এমটির আগে ক্লাস শেষ হয়েছিল, আমার 13তম ক্লাস। সেই ক্লাসে আমরা যা পড়িয়েছিলাম তার শেষ কথাগুলি ছিল স্বকীয় আবেশ ও স্বকীয় আবেশ গুণাঙ্ক। আশা করি বুঝতে পেরেছ। স্বকীয় আবেশ গুণাঙ্ক সংক্রান্ত যে সূত্র দুটি পেয়েছিলাম আমরা, সেই সূত্র দুটি ছিল এইরকম। 1 নম্বর সূত্রটি ছিল হচ্ছে ফাই ইকুয়াল টু এলআই। 2 নম্বর সূত্রটি ছিল আবিষ্ট তড়িৎচালক শক্তি ই ইকুয়াল টু মাইনাস এন এল ডিআই বাই ডিটি। ফাই হচ্ছে চৌম্বক ফ্লাক্স, আবিষ্ট চৌম্বক ফ্লাক্স। এল হচ্ছে স্বকীয় আবেশ গুণাঙ্ক, আই হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। দ্বিতীয় সূত্রটিতে কোনো কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক শক্তি ইকুয়াল মাইনাস এন হচ্ছে পাক সংখ্যা, এল স্বকীয় আবেশ গুণাঙ্ক, ডিআই বাই ডিটি হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রার পরিবর্তনের হার। তো কোনো কুণ্ডলীতে যখনই তড়িৎ প্রবাহ চলতে শুরু করে তখনই সেখানে একটা স্বকীয় আবেশের সৃষ্টি হয়, যা আমাদের মূল প্রবাহকে যেতে বাধা প্রদান করে। এই স্বকীয় আবেশ কুণ্ডলীর আকার, আকৃতি, পাক সংখ্যা এগুলির উপর নির্ভর করে। স্বকীয় আবেশ যে ধরনের কুণ্ডলীতেই হোক না কেন, সকল ক্ষেত্রেই আমাদের যে মূল প্রবাহ, সে মূল প্রবাহের উপর একটা প্রভাব বিস্তার করে। এই প্রভাবটা আমাদের ক্ষতি করে, যা আমাদের কাম্য নয়। এই জন্য ক্ষুদ্র ক্ষুদ্র যন্ত্রাংশের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহের ক্ষেত্রে আমরা যে তারগুলি ব্যবহার করি, সেই তারগুলি থাকে হচ্ছে আবেশহীন তার বা আবেশহীন কুণ্ডলী। আমরা আজ শিখব আবেশহীন কুণ্ডলী কিভাবে তৈরি করা হয়। আবেশহীন কুণ্ডলী তৈরি করা হয় কিভাবে, সেটা আমরা এখানে চিত্র এঁকে রেখেছি। আবেশহীন কুণ্ডলী একটা নল, সেখানে আমরা একটি তার পেঁচিয়েছি। তারটাকে কিভাবে পেঁচিয়েছি? একটা তারকে সমান 2 ভাঁজে ভাঁজ করেছি। একটা তারকে সমান 2 ভাঁজে ভাঁজ করে তারপরে এটার উপর এরকম ভাবে পেঁচিয়েছি, এরকম করে পেঁচিয়েছি। ফলে আমরা যখন এটার সাথে তড়িৎ সংযোগ দিব, তখন একটা অংশের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ এদিকে যেতে থাকবে, একটা অংশ দিয়ে তড়িৎ প্রবাহ এভাবে যেতে থাকবে, আর একটা অংশ দিয়ে বিপরীত দিকে তড়িৎ প্রবাহিত হতে থাকবে। এর ফলে যে প্রবাহটা এদিকে যাচ্ছে তার ফলে যে স্বকীয় আবেশ সৃষ্টি হবে, আর যে প্রবাহটা তার বিপরীত দিকে আসছে তার ফলে যে স্বকীয় আবেশ সৃষ্টি হবে, এই স্বকীয় আবেশ পরস্পরকে নাকচ করে দিবে। ফলে এটা হবে একটা আবেশহীন কুণ্ডলী। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা শিখবো আজকে পারস্পরিক আবেশ। পারস্পরিক আবেশ কি? পারস্পরিক আবেশ হচ্ছে একটা কুণ্ডলীর নিকটবর্তী আর একটা কুণ্ডলী যদি থাকে, তাহলে নিকটবর্তী একটা কুণ্ডলী হবে হচ্ছে মুখ্য কুণ্ডলী। এই কুণ্ডলীটা মনে করো আমরা এখানে এঁকেছি, মুখ্য কুণ্ডলী, আর এটা হচ্ছে গৌণ কুণ্ডলী। মুখ্য কুণ্ডলীতে থাকে ব্যাটারি, একটা টেপা চাবি, আর কুণ্ডলী তো থাকবে, এটাকে আমরা পি দ্বারা প্রকাশ করেছি। আর গৌণ কুণ্ডলীতে কোনো তড়িৎ উৎস থাকবে না, শুধু একটা গ্যালভানোমিটার থাকবে। এই দুইটা কুণ্ডলী খুব কাছাকাছি থাকবে। কাছাকাছি থাকার ফলে এখানে এই কুণ্ডলীতে তড়িৎ প্রবাহের ফলে এস অর্থাৎ সেকেন্ডারিতে তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে। সেটা কিভাবে? আমরা যখন চাবি অন করব, অর্থাৎ এই কে চাবিটাকে যখন চেপে ধরবো, তখন চাবি অন হবে। চাবি অন হওয়ার সাথে সাথে এই দ্বিতীয় কুণ্ডলীতে অর্থাৎ গৌণ কুণ্ডলীতে একটা তড়িৎচালক শক্তি উৎপন্ন হবে। ফলে তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে এবং গ্যালভানোমিটারের একটা কাঁটাটি একটি বিক্ষেপ দিবে। কিভাবে হচ্ছে এটা? এটা হচ্ছে যখনই আমি চাবি অন করব, তখন 0 থেকে সর্বোচ্চ মানে পৌঁছাবে। অর্থাৎ যখন চাবি অফ থাকে তখন তো তড়িৎ প্রবাহের মান থাকে 0। চাবি অন করার সাথে সাথে কিছুক্ষণ পরে এটা তড়িৎ প্রবাহের মান হয় আই, অর্থাৎ সর্বোচ্চ মানটা আই। এই 0 থেকে আই পর্যন্ত যেতে যে সময় লাগে,
এই সময়ে তড়িৎ প্রবাহের পরিবর্তনের সাথে সাথে এটা চৌম্বক ফ্লাক্সেরও পরিবর্তন হয়। এই চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হওয়ার কারণে এর কাছাকাছি থাকা গৌণকুণ্ডলীতে সংশ্লিষ্ট এই কুণ্ডলীতে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হয়। এখানে তড়িৎ প্রবাহের পরিবর্তনের কারণে গৌণকুণ্ডলীতে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হয়। আমি আবার বলছি কথাটি, মুখ্য কুণ্ডলীতে তড়িৎ প্রবাহের পরিবর্তনের সাথে সাথে এখানে যে চৌম্বক ফ্লাক্স উৎপন্ন হয় সেই ফ্লাক্সের পরিবর্তন হয়। ফ্লাক্সের পরিবর্তন হওয়ার কারণে এই গৌণকুণ্ডলীতে তড়িৎ চালক শক্তি আবিষ্ট হয়। আবিষ্ট হওয়ার কারণে এখানে তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়, গ্যালভানোমিটারে একটা বিক্ষেপ দেয়। গ্যালভানোমিটারের বিক্ষেপটি কিন্তু দিয়েই আবার জিরোতে চলে আসে। মনে করো এইটা গ্যালভানোমিটার, এ হচ্ছে কাটা, এই জিরোতে আছে, কাটাটা এদিকে বিক্ষেপ দিয়েই আবার জিরোতে চলে আসবে। কেন জিরোতে চলে আসবে এটা আমরা ইতিমধ্যে এই চ্যাপ্টারের শুরুতেই বলেছিলাম যে জিরো থেকে আই পর্যন্ত তড়িৎ প্রবাহ যেতে যে সময় লাগে শুধু ওই সময়টুকুতেই তড়িৎ চালক শক্তি আবিষ্ট হয়। কারণ ওই সময়টুকুতেই তড়িৎ প্রবাহের পরিবর্তন হয়। তড়িৎ প্রবাহের পরিবর্তনের কারণে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হয়, আর চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের কারণে তড়িৎ চালক শক্তি আবিষ্ট হয়। যখন এখানে সবসময় স্থির মানের তড়িৎ প্রবাহিত হতে থাকে, অর্থাৎ আই পরিমাণে তড়িৎ প্রবাহিত হতে থাকে, তখন কিন্তু এখানে চৌম্বক ফ্লাক্সের কোনো পরিবর্তন হয় না। ওই আই দ্বারা সৃষ্ট যে চৌম্বক ফ্লাক্স, এই চৌম্বক ফ্লাক্সের কোনো পরিবর্তন হয় না, ফলে এখানে কোনো তড়িৎ চালক শক্তি উৎপন্ন হয় না। আবার যখন চাবি ছেড়ে দিব, অর্থাৎ এই চাবিটাকে যখন অফ করব, সুইচটাকে যখন অফ করব, তখনও এখানে তড়িৎ চালক শক্তি আবিষ্ট হবে। কেন তড়িৎ চালক শক্তি আবিষ্ট হবে? কারণ আই থেকে আবার জিরোতে নেমে আসবে প্রবাহটা। আই থেকে যখন জিরোতে নেমে আসে তখন তড়িৎ প্রবাহ কমতে থাকে। প্রবাহ কমতে থাকে মানে হচ্ছে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হতে থাকে, আর চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হওয়ার কারণে এখানে তড়িৎ চালক শক্তি আবিষ্ট হয় এবং তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। তখনও গ্যালভানোমিটারের কাঁটাটি বিক্ষেপ দেয়। তবে বৃদ্ধির সময় গ্যালভানোমিটারের কাঁটাটি যখন যেদিকে বিক্ষেপ দিয়েছিল, আর হ্রাস পাওয়ার ক্ষেত্রে গ্যালভানোমিটারের কাঁটাটি বিক্ষেপ দিবে তার বিপরীত দিকে। এটাকেই বলা হয় পারস্পরিক আবেশ। পারস্পরিক আবেশের সংজ্ঞাটা আমরা কিভাবে দিতে পারি? কোন গৌণকুণ্ডলীতে তড়িৎ প্রবাহের পরিবর্তনের ফলে তার কোন মুখ্য কুণ্ডলীতে তড়িৎ প্রবাহের পরিবর্তনের ফলে তার নিকটবর্তী থাকা কোন গৌণকুণ্ডলীতে তড়িৎ চালক শক্তি আবিষ্ট হওয়ার ঘটনাকে বলা হয় পারস্পরিক আবেশ। এবার আসো পারস্পরিক আবেশ গুণাঙ্ক। পারস্পরিক আবেশ গুণাঙ্ক, পারস্পরিক আবেশ গুণাঙ্ক। আমরা জানি ফাই ইজ প্রপোর্শনাল আই, অতএব ফাই ইকুয়াল টু এম আই। তাহলে এখানে এম হচ্ছে একটা ধ্রুব রাশি। ফাই ইজ প্রপোর্শনাল আই, ফাই ইকুয়াল টু এম আই। এম হচ্ছে একটি ধ্রুব রাশি যাকে পারস্পরিক আবেশ গুণাঙ্ক বলে। এটার সংজ্ঞাটা আমরা কিভাবে দিব? আই ইকুয়াল টু হচ্ছে 1 একক হলে এম ইকুয়াল টু হচ্ছে ফাই। অর্থাৎ কোন গৌণকুণ্ডলীতে একক পরিমাণ তড়িৎ প্রবাহিত হলে আবার সেই একই কথা বলছি যে কোন গৌণকুণ্ডলীতে না, কোন মুখ্য কুণ্ডলীতে একক পরিমাণ তড়িৎ প্রবাহিত হলে যে পরিমাণ চৌম্বক ফ্লাক্স আবিষ্ট হয় গৌণকুণ্ডলীতে, তাকে বলা হয় পারস্পরিক আবেশ গুণাঙ্ক। কথাটি আমি আবার বলছি, কোন মুখ্য কুণ্ডলীতে একক তড়িৎ প্রবাহের জন্য গৌণকুণ্ডলীতে সংশ্লিষ্ট চৌম্বক ফ্লাক্সের আবিষ্ট পরিমাণকেই বলা হয় হচ্ছে পারস্পরিক আবেশ গুণাঙ্ক। এই সংজ্ঞাটা আমরা অন্যভাবেও দিতে পারি। আবার আমরা জানি E ইকুয়াল টু মাইনাস এম ডিআই বাই ডিটি। সেই ক্ষেত্রে ডিআই বাই ডিটি ইকুয়াল টু 1 হলে E ইকুয়াল টু এম মাইনাস
এখানে দিক নির্দেশ করে, মাইনাস হচ্ছে দিক নির্দেশ করে, এই জন্য মাইনাসটাকে বাদ দিয়ে আমরা সংজ্ঞাটায় যাব। অর্থাৎ কোন মুখ্য কুণ্ডলীতে তড়িৎ প্রবাহের পরিবর্তনের হার 1 একক হলে ওই কুণ্ডলীতে যে পরিমাণ তড়িৎচালক শক্তি আবিষ্ট হয় তাকে বলা হয় পারস্পরিক আবেশ গুণাঙ্ক। কোন মুখ্য কুণ্ডলীতে তড়িৎ প্রবাহের পরিবর্তনের হার 1 একক হলে গৌণ কুণ্ডলীতে যে পরিমাণ তড়িৎচালক শক্তি আবিষ্ট হয় তাকে বলা হয় পারস্পরিক আবেশ গুণাঙ্ক। আর পারস্পরিক আবেশ গুণাঙ্কের একক হচ্ছে হেনরি, একক হচ্ছে হেনরি। স্বকীয় আবেশ গুণাঙ্কের একক হেনরি, পারস্পরিক আবেশ গুণাঙ্কের একক হেনরি। পারস্পরিক আবেশ গুণাঙ্কের সাপেক্ষে যদি আমি হেনরির সংজ্ঞা দেই, যে কোনো এটা দিয়েও দিতে পারি, এটা দিয়েও দিতে পারি। অর্থাৎ কোন মুখ্য কুণ্ডলীতে একক সময়ে, আমি যদি ওই দ্বিতীয়টা দিয়ে দেই তাহলে আমরা লিখব হচ্ছে ডিআই সমান হচ্ছে অন একক, ডিটি অন একক না অন সেকেন্ড, অন অ্যাম্পিয়ার, ডিটি সমান হচ্ছে অন সেকেন্ড, আর ই সমান হচ্ছে অন ভোল্ট, এম সমান হচ্ছে অন হেনরি। অর্থাৎ কোন মুখ্য কুণ্ডলীতে 1 সেকেন্ডে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের পরিবর্তন হলে যদি গৌণ কুণ্ডলীতে 1 ভোল্ট তড়িৎচালক শক্তি আবিষ্ট হয় তাহলে ওই পারস্পরিক আবেশ গুণাঙ্কের মানকে বলা হয় 1 হেনরি। এভাবে আমরা হেনরির সংজ্ঞা দেব। এইবার আমরা এই পারস্পরিক আবেশের কিছু প্রয়োগ দেখাবো। এখানে আমরা একটি ট্রান্সফরমার বা রূপান্তরক এঁকেছি যা পারস্পরিক আবেশের একটি প্রয়োগের অংশ। তো ট্রান্সফরমার কাকে বলে? যে যন্ত্রের সাহায্যে পর্যায়বৃত্ত বা দিক পরিবর্তী উচ্চ বিভবকে নিম্ন বিভবে বা নিম্ন বিভবকে উচ্চ বিভবে পরিণত করা হয় তাকে বলা হয় ট্রান্সফরমার। এটা পারস্পরিক আবেশের একটি উদাহরণ। কেন? এখানে দুইটি কুণ্ডলী আছে, এই পাশে একটি কুণ্ডলী আছে, এই পাশে একটি কুণ্ডলী আছে। এই কুণ্ডলীতে আমরা নাম দিয়েছি প্রাইমারি পি, অর্থাৎ এখানে তড়িৎচালক শক্তি দেওয়া হয় আর এখানে তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়। এটা হচ্ছে মুখ্য কুণ্ডলী, এটা হচ্ছে গৌণ কুণ্ডলী, এই জন্য এটা পারস্পরিক আবেশ। এখানে ট্রান্সফরমার আমরা জানি ট্রান্সফরমার দুই প্রকার, একটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার, স্টেপ আপ বা আরোহী। দুই হচ্ছে স্টেপ ডাউন বা অবরোহী। দুই ধরনের ট্রান্সফরমার। স্টেপ আপ হচ্ছে যে ট্রান্সফরমারের সাহায্যে নিম্ন বিভবের উচ্চ প্রবাহকে উচ্চ বিভবে নিম্ন প্রবাহতে পরিণত করা হয় তাকে বলা হয় স্টেপ আপ ট্রান্সফরমার। আর স্টেপ ডাউন হচ্ছে যে ট্রান্সফরমারের সাহায্যে উচ্চ বিভবের নিম্ন প্রবাহকে নিম্ন বিভবের উচ্চ প্রবাহে পরিণত করা হয় তাকে বলা হয় স্টেপ ডাউন। সহজে মনে রাখার জন্য আমরা এইভাবে মনে রাখতে পারি, স্টেপ আপ হচ্ছে ভোল্টেজ বাড়ায় অর্থাৎ বিভব বাড়ায়, নিম্ন বিভবকে উচ্চ বিভবে পরিণত করে, আর স্টেপ ডাউন হচ্ছে উচ্চ বিভবকে নিম্ন বিভবে পরিণত করে। ট্রান্সফরমারের ক্ষেত্রে আমাদের কিছু গাণিতিক রাশিমালা আমরা পাবো এটার কার্যকারিতা ব্যাখ্যা করার জন্য। ট্রান্সফরমার তৈরি করা হয় কতগুলি আয়তকার কাঁচা লোহার কোর বা মজ্জা একটার পর একটা সাজিয়ে তৈরি করা হয়। এক পাশে তার পেঁচিয়ে কুণ্ডলী করা হয় যেখানে আমরা তড়িৎচালক শক্তি
ইন করাবো অর্থাৎ ইনপুট করব, আর এক পাশে কুণ্ডলী তৈরি করা হয় যেখান থেকে আমরা আউটপুট পাবো অর্থাৎ আবিষ্ট তড়িৎচালক শক্তি পাবো। আচ্ছা, এখানে আমরা ইনপুট করাবো হচ্ছে যে পাশে সে পাশে যে তড়িৎচালক শক্তিটা দিব সেটাও দিক পরিবর্তী তড়িৎচালক শক্তি, আমরা পাবো দিক পরিবর্তী তড়িৎচালক শক্তি। তাহলে আমরা মুখ্য কুণ্ডলীতে লিখতে পারি, মুখ্য কুণ্ডলীতে লিখতে পারি যে তড়িৎচালক শক্তিটা দিব ইপি ইকুয়াল টু মাইনাস এনপি ডি ফাই বাই ডিটি, ইপি ইকুয়াল টু এনপি ডি ফাই বাই ডিটি। যে পরিমাণ তড়িৎচালক শক্তি আমরা এখানে দিব, যদি কোনোভাবে এই তড়িৎচালক শক্তি অপচয় না হয় অর্থাৎ ক্ষরিত না হয়, তাহলে এখানে যে ডি ফাই বাই ডিটি ফ্লাক্সের পরিবর্তনের হার, গৌণকুণ্ডলীতেও ফ্লাক্সের পরিবর্তনের হার সমান হবে। সেই ক্ষেত্রে গৌণকুণ্ডলীর ক্ষেত্রে আমরা লিখব গৌণকুণ্ডলীতে এস ইকুয়াল টু হচ্ছে মাইনাস এনএস ডি ফাই বাই ডিটি। 1 নম্বর সমীকরণ দিলাম, 2 দিলাম, 1 আর 2 থেকে পাই 1 ও 2 থেকে আমরা লিখতে পারি ইপি বাই এস ইকুয়াল টু এনপি বাই এনএস, ইপি বাই এস ইকুয়াল টু এনপি বাই এনএস। এরপরে যদি শক্তি নিত্যতা, তো আমরা জানি শক্তির নিত্যতা অনুযায়ী গৌণকুণ্ডলীতে যে ক্ষমতা থাকবে, তড়িৎচালক শক্তি দ্বারা সৃষ্ট যে ক্ষমতা, গৌণ বলছি মুখ্য কুণ্ডলীতে, অর্থাৎ মুখ্য প্রাইমারিতে যে পরিমাণ থাকবে, আমাদের ক্ষমতা থাকবে শক্তির, তড়িৎচালক শক্তির যে ক্ষমতা থাকবে, সেই ক্ষমতা আর গৌণকুণ্ডলীর ক্ষমতা সমান হবে যদি শক্তির অপচয় না হয়। শক্তির নিত্যতা অনুযায়ী আমরা লিখতে পারি, শক্তির নিত্যতা থেকে আমরা বলতে পারি মুখ্য কুণ্ডলীর ক্ষমতা ইপি আইপি ইকুয়াল টু হবে হচ্ছে গৌণকুণ্ডলীর ক্ষমতা এস আইএস। আমরা জানি না ক্ষমতা পি ইকুয়াল টু ভিআই, সেই নিয়ম অনুযায়ী হয়েছে ক্ষমতা পি ইকুয়াল টু ভিআই, ভিটা হচ্ছে ই বিভব পার্থক্য, এখানে তড়িৎচালক শক্তি, আর আই হচ্ছে মুখ্য কুণ্ডলীর ক্ষেত্রে আইপি, ইপি আইপি ইকুয়াল টু এস আইএস। তাহলে ইপি বাই এস ইকুয়াল টু আইএস বাই আইপি। তো সেই ক্ষেত্রে আমরা ওই যে 3 নম্বর সমীকরণে যে ইপি বাই এস ইকুয়াল টু এনপি বাই এনএস লিখেছি, অতএব এটাকে আমরা 4 নম্বর সমীকরণ দেই। তাহলে 3 ও 4 থেকে আমরা লিখতে পারি ইপি বাই এস ইকুয়াল টু আইএস বাই আইপি ইকুয়াল টু এনপি বাই এনএস। এইটা হচ্ছে আমাদের সূত্র ট্রান্সফরমারের বিভিন্ন হিসাব নিকাশ করার জন্য সূত্র। এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে যদি এনএস ইজ গ্রেটার দেন এনপি হয় তবে এস ইজ গ্রেটার দেন ইপি হবে। সেই ক্ষেত্রে ট্রান্সফরমারটি হবে স্টেপ আপ, অর্থাৎ আরোহী, স্টেপ আপ, অর্থাৎ গৌণকুণ্ডলীর পাক সংখ্যা যদি বেশি হয় সেটা হবে স্টেপ আপ। পক্ষান্তরে এনএস ইজ লেস দেন এনপি হলে এস ইজ লেস দেন ইপি, অর্থাৎ এটা হবে স্টেপ ডাউন।
তাহলে ট্রান্সফরমার হচ্ছে পারস্পরিক আবেশের একটি উৎকৃষ্ট উদাহরণ। ট্রান্সফরমার আমরা অনেক জায়গায় দেখে থাকি, যেমন এই আমাদের বাসায় যে বিদ্যুৎ আসে 220 ভোল্ট বিদ্যুৎ পাই আমরা, এটা যে খাম্বা থেকে আসে সেখান থেকে স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করা হয় খাম্বাতে। দেখা গেল খাম্বাতে আমাদের বাসার পাশে যে খাম্বা থেকে কারেন্টটা আসতেছে সেখানে যে ট্রান্সফরমারটা ব্যবহার করা হয় সেই ট্রান্সফরমারটা থাকে স্টেপ ডাউন, কারণ ওই খাম্বাতে যে ভোল্টেজ থাকে প্রায় 3300 ভোল্টেজ থাকে, সেটারে স্টেপ ডাউন করে স্টেপ ডাউন ট্রান্সফরমারের সাহায্যে ভোল্টেজ কমিয়ে আমাদের বাসায় সাপ্লাই দেওয়া হয়, 220 ভোল্ট করা হয় সেটাকে। হ্যাঁ, ঠিক এমনিভাবে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রেও আমরা ট্রান্সফরমার ব্যবহার করে থাকি, এটা আমরা পরবর্তীতে আলোচনা করব। এখন এই হচ্ছে আমাদের সমীকরণ, এই সমীকরণটা মনে রাখবো। এই সমীকরণ দিয়ে আমাদের অনেক অঙ্ক করতে হয়, এটা খেয়াল রাখবো। এখন এখানে একটা অনুধাবন প্রশ্ন আছে। অনুধাবন প্রশ্ন হচ্ছে ট্রান্সফরমার এসিতে ব্যবহার করা হয় ডিসিতে নয় কেন? ডিসিতে ব্যবহার করা হয় না কেন? ডিসিতে ব্যবহার করা হয় না কেন? ট্রান্সফরমার এসিতে ব্যবহার করা হয়, ডিসিতে ব্যবহার করা হয় না কেন? যেভাবে আসুক, বা শুধু আসতে পারে ট্রান্সফরমার কেন এসিতে ব্যবহার করা হয়, বা শুধু আসতে পারে ট্রান্সফরমার কেন ডিসিতে ব্যবহার করা হয় না। সেই ক্ষেত্রে আমরা বলবো ট্রান্সফরমারের মূলনীতি হচ্ছে মুখ্য কুণ্ডলীতে পরিবর্তনশীল ভোল্টেজ প্রয়োগের কারণে এখানে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হয়, আর চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হওয়ার কারণে সংশ্লিষ্ট গৌণ কুণ্ডলীতে তড়িৎচালক শক্তি আবিষ্ট হয় এবং তড়িৎ প্রবাহ পাওয়া যায়। যদি দিক পরিবর্তী তড়িৎ ভোল্টেজ তড়িৎচালক শক্তি না দিয়ে ডিসি অর্থাৎ একমুখী তড়িৎচালক শক্তি দেওয়া হতো, তাহলে ভোল্টেজেরও পরিবর্তন হইতো না, ফলে চৌম্বক ফ্লাক্সেরও পরিবর্তন হইতো না। চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন না হলে এখানে তড়িৎচালক শক্তি আবিষ্ট হতো না, ফলে আমরা গৌণ কুণ্ডলীতে বা আউটপুট হিসাবে কোনো তড়িৎচালক শক্তি পেতাম না। তাই বলতে পারি ট্রান্সফরমার এসিতে ব্যবহার করা হলেও ডিসিতে ব্যবহার করা হয় না। এটা বইয়েও আছে, তোমাদের সুন্দর করে একটু বর্ণনাগুলো ঠিক মতো পড়ে নিবা। আজকে এই পর্যন্তই। আগামী দিন আমরা দিক পরিবর্তী প্রবাহ ও তড়িৎচালক শক্তি, গড় মান, গড় বর্গমান, গড় বর্গের বর্গমূল এগুলো নিয়ে আলোচনা করব। দেখা হবে আগামী ক্লাসে। সবাই এই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।